হঠাৎ করে কিছুদিন আগে দেখা গেল তিপ্রামথা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেগুলো অমীমাংসিত, বহুবার কথাবার্তা হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরণ অনশনে তারা বসবেন, বিশেষ করে এই তিপ্রামথার যিনি স্রষ্টা। তারপরে দেখা গেল যেদিন অনশন শুরু হওয়ার কথা, ঘণ্টাখানেক সময়ের ব্যবধানেই দিল্লি থেকে নাকি টেলিফোন এসছে অনশন ক্ষেত্র ছেড়ে তাদের নেতা দিল্লি ছুটে গেছে। ঠিক আছে, এটা হতেই পারে। তো কয়েকদিন যাওয়ার পর, সম্ভবত 2-3 তারিখ মার্চে, একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং এটা প্রচারিত হয়েছে। 3টা প্যারাগ্রাফ। এটা অন্যদের মতো আমরাও পড়েছি। এটা পড়তে গিয়ে আমাদের যেটা চোখে এসছে, এটা অন্তঃশ্বাস শূন্য, তার মধ্যে কিছু নেই। যে বিষয়গুলি নিয়ে দলটি গঠন করার পর থেকে এই দলের নেতৃত্ব কথাবার্তা বলছিলেন, তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন, সময় সময় তার কিছু পরিমার্জন হয়েছে দাবি। এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো, এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল না। এতে এর বাইরে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবতীয় বেশ কয়েক দফায় সরকার এবং তিপ্রামথার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে। এখন ঠিক হয়েছে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবে। তার ভিত্তিতে তারা তাদের মতামত, বক্তব্য, পরামর্শ বা এই ইস্যুগুলোর সমাধান কি হতে পারে এই নিয়ে তারা তাদের বক্তব্য জানাবে। তার ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন তার পরের যে প্যারাগ্রাফ, 3rd প্যারাগ্রাফ, সেটা আরো আশ্চর্যজনক। যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি সর্ট আউট করার কথা বলা হলো, এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে না। এবং দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র, বাধ্যতা আমি বলছি, এটাতে তিপ্রামথার স্রষ্টা এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি তিপ্রামথার দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন, তারা 3 জন স্বাক্ষর করেছে। অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে হোম ডিপার্টমেন্টের সম্ভবত এডিশনাল সেক্রেটারি হবেন, তিনি স্বাক্ষর করেছেন। প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিরও স্বাক্ষর আছে। প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্য
তারা পদক্ষেপ নেবে। তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই তীব্রামাথা এর জন্য অপেক্ষা করবেন। তাদের যারা সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করবেন, দেখা যাক এর থেকে কি বেরিয়ে আসে। এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল, এত হই হুল্লোড়ি করে আকাশ বিদীর্ণ করে হাত পা ছুড়ে যারা এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্যে জীবন বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনার নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কি করে এটাকে মানে সমর্থন করলেন যে না, যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হবে না। আমাদের কাছে এটা একটা বিষয় মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে এর ভেতরে সম্ভবত আরো কিছু লুকায়িত আছে যেটা প্রকাশ্যে আসে। এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালি শুকুবার আগেই ছেঁড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে, কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা ত্রিপুরামাথা। হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁক দিয়ে আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমি তো একটু বিস্মিত হয়েছি, কারণ আগের দিন রাত্র 9:30 10:30 নাগাদ বাড়িতে গেছি পার্টি অফিস থেকে, আমরা এরকম সময় পর্যন্ত কাছে এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না। তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হল, বৃত্তটা এই পর্যায়ে সম্পূর্ণ হলো বলে মনে হচ্ছে। দলটার জন্ম হয়েছে কদিন, 3 বছর, এবং আমরা প্রথম থেকেই বলছিলাম, অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন, গভীরে যান, তারাও বলছিলেন কি যাবে আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন, ম্যাপ ট্যাপ তৈরি করে টোরে। তারপরে তো 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিলেন। তাদের ধারণা ছিল এদেরকে তুলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠি গুলি নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর সুবিধা হবে, তারা লাশ খুঁজছিলেন। কাঁধে নিয়ে সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতি বিদ্বেষী। কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে বামফ্রন্ট সরকার পা গড়ায়নি। মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘেরাও করেছিল, 20-25 হাজার লোক নিয়ে তারা ঘেরাও করবেন। আলটিমেটলি এটা 1600-1700 লোক ছিল, শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না। এবং এটাও তাদের ধারণা ছিল এটা কি মুখ্যমন্ত্রী মানবেন, এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন, ক্ষমতা দেখাবেন, এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে। দেখলেন তো 11 দিন যাবৎ 10 দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ, অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না, কি সমস্যার মধ্যে আছে, জিনিসপত্রের দরদাম বাড়ছে, ওখানে সরকার কিছু করছে না। আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছে, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে, কিন্তু আমরা যাইনি, বাড়িতে বসে এই কাজ করার চেষ্টা করেছি। এই দুটো ষড়যন্ত্র এক তো একে অপরে মিলেই এটা আধুনিক পিটার উপটির মতো এবং রাজভবনকে ব্যবহার করেছে। তো তাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং তীব্রামাথা একসাথে মিলে তারা ভোট করলেন, সরকার তৈরি করলেন, মন্ত্রী হলেন 2 জন। সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নিয়ে আর কোনো কথাবার্তা বলে না। আইপিএফটি তারা মন্ত্রিসভায় আছে, 2 জন মন্ত্রী, তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। বিধানসভায় তখন আমরা ছিলাম 15-16 জন। আমাদের বিধায়করা বারবারই প্রশ্ন করছেন কি হলো, আপনারা মন্ত্রিসভায় আছেন, কিছু বলছেন না যে? বিধানসভায়
নানা রকম প্রস্তাব আসছে। এটারই হয়তো প্রস্তাব আপনারা আনতে পারেন, কিছু করছেন না, যে কোনো জবাব নাই, মাথা নিয়ে বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমি কথাটা বলছি এই কারণে, তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। কেমন এডিসি নির্বাচন দুটোতেই তারা অংশগ্রহণ করেছেন, নানা রকম ঘটনা ইত্যাদি তারা সংগঠিত করার চেষ্টা করেছে। কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে আইপিএফটি যখন যুক্ত হলো, এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল, এরা যখন সরকারিকে চুপ মেরে গেল, এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন, তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যে উপজাতাংশের জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটিকে ভোট দিয়েছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য, হটাবার জন্য, এদের মধ্যে রিথিঙ্কিং শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আবার উপজাতাংশের জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘোরাবে, এদিকে ফিরে আসবে, ভুল ভাঙবে, এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই তীব্রমাথার অভ্যুদয় এবং এই স্লোগান আসলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। নানা জনে প্রশ্ন করেছে এটা ব্যাখ্যা কি, বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য, এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থিত তো করতেই পারেননি, বরং সময় সময় হাস্যকর হয়েছে। এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল করলেন, বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন, তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করলো এডিসি তাদের হাতে, এবং এই এডিসি এলাকাতেই সমস্যা এখন সবচেয়ে বেশি। আমি এগুলি বিস্তৃত যাচ্ছি না।